তো দিলি না কেন? তুই চুপচাপ ছিলি কেন? সত্যি যদি সুইসাইড করতো তখন কি হতো? কি আর হতো, মারা যেত। ওর ব্যবহার দেখলে তো আমার নিজেরই ইচ্ছে করে গলা চেপে ধরতে। হোয়াট? কি বললি তুই? তোর আসপত্তা তো কম নয়। নেহা তোর কি করেছে যে তুই নেহাকে গলা চেপে মারতে চাইবি? আমি কি এমন বলেছি? আমি শুধু বলেছি গলা চেপে ধরবো। তুই তাই বলেছিস। আমি বয়রা তো কানে কম শুনি। তোদের কথা শুনে বিয়ে করতে চাইনি, তাই তাকে মারবি? ছি! তোর থেকে এমন কিছু আশা করিনি রিয়াজ। তুই বড় ভাই হয়ে কিভাবে এমন বলতে পারলি? বোঝা শেষ। যতদিন আম্মু বেঁচে আছে ততদিনই বাবার বাড়ি। তুমি যদি এমন কথা বলো তাহলে ভাবি কি না কি বলবে। তোমাকে তো অনেক ভালো জানি ভাইয়া। দেখ, সবাই আমাকে ভুল ভাবছিস। আমি মোটেও এমন বোঝাতে চাইনি। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমার মেয়েদের বলে দিব যেন আমার মৃত্যুর পর কখনো এই বাসায় কদম না রাখে। আম্মু, এখন একটু বাড়াবাড়ি হচ্ছে না? তুই বাড়াবাড়ি দেখছিসটা কি? তোদের বাপ ছেলের কথা মতো বিয়ে করেনি দেখে যদি এমন কথা বলতে পারিস, যখন সম্পত্তির ভাগ বা তোদের অধিকার চাইবে যখন সম্পত্তির ভাগ বা তাদের অধিকার চাইবে, তখন তো মনে হচ্ছে সত্যি সত্যি মেরেই ফেলবি। আম্মু, তুমি বেশি ওভার থিঙ্ক করছো। এমন কিছু না। নেহা মেহমানদের সামনে যে ব্যবহার করেছে ওটাতে কার রাগ হবে না? মেহমানদের অপমান অপদস্থ করেছে। কতটা ছোট হয়েছে আমরা, তোমার ধারণা আছে? মহিলা মানুষ বোঝে কম, চিল্লাচিল্লি করে বেশি। আর রিয়াদ চলে যায় তার রুমে। ওদের বিষয়টা হচ্ছে নাই ঝামেলায় ঝামেলা। ঝামেলা কবে বিদায় হয়ে গেছে, ওরা নিয়ে ওদের পরিবারে অশান্তি। খাওয়া শেষ হতেই সোহাগ বিল দিয়ে দিল। সোহাগের গার্লফ্রেন্ড চলে গেল। আর আমরা দুজনে বাসায় বাসায় আসতেই দেখি নেহা ম্যাম টিভি দেখছে। আমি আমার রুমে চলে আসি। সোহাগ একটা সোফায় গিয়ে বসলো। আপনার গার্লফ্রেন্ড আছে? আছে একটা, একটা মাত্র গার্লফ্রেন্ড? তো কয়টা রাখতে চাইছেন? 4-5টা থাকবে। আপনার মনে হয় ওগুলো ভালোবাসা? ওগুলো টাইম পাস। সব মেয়ে আমার টাকা পয়সা দেখে আমার পেছনে পেছনে ঘোরে। এই যে আজকে বেশ কয়েক হাজার টাকা খরচ হলো। রেস্টুরেন্টে গেলাম, বিল দিলাম। যদি বিল দিতে না পারতাম তাহলে পিছনে লাত মেরে বের করে দিত। এখানে আপনার লাভ কি? এই যে টাইম পাস, বিনা লাভ লোকেশনে কোনো কিছু হয় নাকি? আপনি টিভি দেখেন, আমি রুমে যাই। আবার রান্না করতে হবে, আজকে আমার পালা। সোহাগ উঠে চলে যায় তার রুমে। চেঞ্জ করে রান্নাঘরে আসে। চুপচাপ বসে ফোনে কার্টুন দেখি। তখন দরজায় টোকা পড়লো। আসতে পারি? জি আসুন। নেহা ম্যাম আসতে বললাম। জি বলুন, কি বলবেন? তোমার মুখখানি দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। দেখা হয়ে গেছে, এবার তাহলে চলে যান। না, কথা বলতে এলাম, একটু গল্পগুজব করব তাই এলাম। তাহলে আপনাকে বলতে হবে, আমাকে শুনতে হবে। তাছাড়া আমি গল্প করতে পারি না। আমি কি বলবো খুঁজেই পাই না। শুরু করলো বক বক। আমি শুধু হ্যাঁ হুঁ এমনভাবে উত্তর দিয়ে যাচ্ছি। দেখতে দেখতে কয়েকদিন গেল। ক্যাম্পাসে চুপচাপ বসে আছি। রাফসান আপু এসে পাশে বসলো। কী ব্যাপার আপু, বেশ অনেকদিন পর ভার্সিটিতে যে? না ভার্সিটিতে এসেছো, ক্যাম্পাসে আসনি? ভার্সিটিতে এসেছি, ক্লাস করে বাসায় চলে গিয়েছি। বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি কেমন আছো? এই তো দেখতেই পাচ্ছো। সিদরাতুল এমনভাবে তাকিয়ে আছো কেন? জেলাসি হচ্ছে? আরে ভয় নেই, আমি নিব না। তা কেন হতে যাবে আপনি? তোমার ফেসের রিয়াকশনই বলে দিচ্ছে তোমার মনের কথা। জেলাসি হলেও কিছু করার নেই, কারণ এটা আমার ছোট ভাই। কথা বলবো, আড্ডা দিব। তাই জানি, এই জন্যই তো এত ঘেঁষাঘেঁষি সহ্য করেছি। না হলে এতক্ষণ ঝগড়া শুরু হয়ে যেত, মাথার চুল একটাও থাকতো না। তুমি যে এমন করছো, শেষ পর্যন্ত কি তুমি আমার ভাইকে পাবে? যদি তোমার প্রতি ফিল থাকতো কবেই তোমার হয়ে যেত। শোনো, তুমি কষ্ট ছাড়া কিছুই পাবে না। আমি জানি, এখনো পাই তখনও পাবো। কষ্ট, অপেক্ষা, আশা, আক্ষেপ আমার পিছু ছাড়বে না। আমি তোমাকে প্রথম থেকেই বলে আসছি, তুমি কখনো আমাকে ব্লেম করতে পারবে না। তোমার কষ্ট, সুখ, চাওয়া পাওয়া একান্তই তোমার। তুমি তোমাকেই আঘাত করছো। সেও জানি,
আমি এখন বন্ধুদের কাছে যাই, থাকো তোমরা আড্ডা দাও। রাফসানার উঠে চলে গেল। একটু আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। ক্লাস শেষ করে বাসায়। সন্ধ্যায় রান্নাঘরে রান্না করছি। তখন নেহা ম্যাম রান্নাঘরে এলো। কি করো? ডাক্তারের কাছে গিয়ে চোখের চিকিৎসা করান। দেখছে রান্নাঘরে রান্না করছি, আর তিনি জিজ্ঞেস করছেন কি করি, কি মনে করে রান্নাঘরে। এখনও রান্না শেষ হয়নি যে কিছু খাবেন। মন তো চাইছে তোমাকে খেতে। আগামীকাল সকালে বাসায় যাব, আমার ছোট বোনের বিয়ে। বুঝলাম, আপনার বাসা রেডি হয়ে গেছে, একটা ফ্যামিলি চলে যাবে, আপনি ওখানে থাকবেন। তোমার আব্বু বলেছিল আমি বাসা থেকে আসতেই ওখানে শিফট হয়ে যাব। কতদিন থাকবেন? 6 তারিখ সন্ধ্যায় এখানে চলে আসব। রান্না করতে করতে ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। রান্না শেষ করে নামাজ পড়ে খেয়ে দিয়ে রুমে এসে একটু পড়াশোনা করে শুয়ে যাই। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন নেহা ম্যাম সকাল সকাল চলে গেল। ভাত আর সবজি রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে দেখি সোহাগ বাইরের সোফায় বসে আছে। কিরে, ভাড়াটিয়ারা কবে যাবে? আজকে চলে যাবে, কলেজ থেকে এসে লোক দিয়ে বাসা পরিষ্কার করে দেব। গুড। নিজেদের বিন্দুমাত্র স্বাধীনতা নেই, চাইলেও ইচ্ছে মতো থাকা যায় না। এই জন্য তো তোকে বারণ করেছিলাম। দুজনে ইচ্ছামতো ফাজলামি, গালাগালি, মারামারি করতে পারছিলাম। সে যাই হোক, উনি আগামীকাল বিকেলে আসবে। তুই আগামীকাল দুপুরের মধ্যে পরিষ্কার করে রাখ, তাহলেই হবে। রান্না শেষ। হ্যাঁ, যাই গোসল করে এসে খেয়ে নিই। যে ভাবা সেই কাজ, গোসল করে খেয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পরে অবশেষে তাহলে তুই বাসায় আসলি। 2 দিনের ছুটি নিয়ে এলাম, আগামীকাল চলে যাব। যাই চেঞ্জ করে নিশাদের সাথে দেখা করে আসি। আম্মুর সাথে কথা বলে ছোট বোনের সাথে দেখা করতে এলাম। ওর রুমে আসতে আমাকে দেখে আমার কাছে এসে খুশিতে জড়িয়ে ধরলো। কি রে, কেমন আছিস? এই তো ভালো আপু। তুমি যদি না আসতে তাহলে তোমার সাথে আর কখনো কথাই বলতাম না। আমি অনেক খুশি হলাম। বেশ ধুমধাম করেই তো দেখি আয়োজন করেছে। ভালো ভালো। নিশাদ এবং তার বান্ধবীদের সাথে কথা বলে রুমে এলাম, চেঞ্জ করে বাইরে এলাম। বাইরে আসতে কাজিনদের সাথে দেখা, ওদের সাথে কথা বলছি। 11টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, ওটার জন্য ভার্সিটিতে এসেছি। একটাই ক্লাস ছিল। ক্লাস শেষ করে সবাই আড্ডা দিচ্ছি। এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। এত পড়াশোনা করে কি হবে? সিদ্রা তুলে এলো, এসেই বলল, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না, ভালোবাসো না? একই কথা কতবার বলবো? তোমাকে লাইফ পার্টনার হিসেবে পছন্দ নয়। ওকে, বেস্ট অফ লাক। সিদ্রাতুল তার ব্যাগ থেকে কয়েকটা কার্ড বের করলো। কার্ড দেখে মনে হচ্ছে বিয়ের কার্ড। আমার বিয়ের কার্ড। তোমাদের সবার দাওয়াত রইল। আশা করি তোমরা সবাই যাবে। এত চেষ্টা করেও যখন আমার প্রতি তোমার ফিলিংস তৈরি করতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। তোমাকে তো প্রথম থেকেই বারণ করে এসেছি, বলেছি এসব আমার পছন্দ না। তোমাকে দোষ দিচ্ছি না। আমি মনে করেছিলাম একদিন না একদিন আমার প্রতি তোমার মনে ভালোবাসা জন্ম নেবে, কিন্তু আমি ভুল ছিলাম। ভেবেছিলাম পিছনে পড়ে থাকলে তুমি ঠিকই বুঝবে, কিন্তু বুঝেও বোঝোনি। সংসার জীবনে সুখী হও, সেই দোয়া করি। এমন মনে হচ্ছে সিদ্রাতুল কান্না করে দেবে, কিন্তু নিজেকে সামলে বলল, বাই। বিয়ের আগে আর ভার্সিটি আসবো না। সিদ্রাতুল উঠে চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। দেখি হাত দিয়ে চোখ মুছছে। সত্যি তোকে ভালোবেসেছিল, এত চেষ্টা করেও ব্যর্থ হলো। সব চাওয়া কি পূরণ হয়? সব স্বপ্ন কি সত্যি হয়? চাইলেই কি পাওয়া যায়? তার প্রতি ফিল না আসলে আমার কি করার আছে? সুযোগ দিয়ে তো দেখতে পারতি। তার বদ অভ্যাসগুলো যদি পরিবর্তন করতো তাহলে তো সমস্যা ছিল না। তাকে আশায় রেখে কষ্ট দেওয়ার তো মানে হয় না। শুধু শুধু কষ্ট পেয়েছে এবং পেত। মূলত মানুষ ভালোবাসে নিজেকে ভালো রাখতে। কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসি বাসায়। রাতে তুমি বিয়ে কবে করবা? এইসব নিয়ে প্রশ্ন না তুললেই ভালো হয় আব্বু। আর আমি সেদিন ফোনে বলে দিয়েছিলাম আমার ইচ্ছের কথা। পেলে ভালো, অনেক বড় ব্যবসা আছে, তুমি অনেক সুখে থাকবা। কোনোদিন মানসিক শান্তি পাবো না। আমার কাছে তো টাকা পয়সা আছে, যা আছে তাতে সন্তুষ্টি, এর বেশি প্রয়োজন নেই। তোমার এই ব্যবহারে অনেক কষ্ট পাচ্ছি, তুমি অনেক কষ্ট দিয়েছো। আমি অনেক কষ্ট পেয়েছি,
তোমরা সবাই অনেক কষ্ট দিয়েছো। তোমরা আকাশকে হত্যা করেছো। ভুলভাল কথা বলবি না, মিথ্যা অপবাদ দিবি না, না হলে ভালো হবে না। ভুলে যাব তুই আমার বোন। রেগে গিয়ে কি প্রমাণ করতে চাইছো? আমি সব কিছু জানি। তবে টেনশন নিও না, আমি কাউকে কিছু বলবো না। তবে এটাই বলবো, তোমরা ভালো হয়ে যাও। তোমার কাছে কি প্রমাণ আছে? মিথ্যা অপবাদ দিবা না। আমি এইসব নিয়ে কথা বলতে চাই না। যদি প্রমাণ করতে চাই তোমাদের জেলে যেতে হবে। আর পুরনো কথা বলতে চাই না। আমি এমনিই ঠিক আছি, আমাকে ঘাটিও না, তাহলে এইসব নিয়ে কথা উঠবে না। নেহা ম্যামের কথা শুনে আর কেউ কোনো প্রশ্ন করলো না। অন্য টপিক নিয়ে কথা বলতে শুরু করলো। পরের দিন ভার্সিটি আসতেই পিয়ন এসে বলল প্রিন্সিপাল নাকি ডেকেছে। তাই ওনার রুমের সামনে এসে পারমিশন নিয়ে ভিতরে ঢুকে বললাম, জি স্যার বলেন। উনি তার সামনের চেয়ারে বসতে ইশারা করলো। আমি বসতে বললাম, এবার বলেন স্যার। আমার মেয়ের বিয়ে জানো তো? গতকাল ইনভাইটেশন কার্ড দিল। তারপর বলেন স্যার। গতকাল সারাদিন কান্না করেছে এবং রুমের ভিতর নিজেকে বন্দি করে রেখেছিল, কারণ জিজ্ঞেস করতে রাতে তোমার সম্পর্কে বলে। না না স্যার, আমাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই। তা বলেছে। গতকাল যতটা কান্না করেছে এমনভাবে কখনো কান্না করতে দেখিনি। পিতে হিসেবে অনেক খারাপ লেগেছে এবং কষ্ট পেয়েছি। সারা রাত সব কিছু ভেবেছি আর ভেবেছি আগামীকাল তোমার সাথে কথা বলবো। আমি ওনার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই স্যার। এতে আপনার মেয়ে আমার জন্য বদদুয়া দিক বা অভিশাপ দিক। বলবো তুমি আমার মেয়েকে পছন্দ করো না। পছন্দ না করার কারণগুলোও জানি। স্যার, আপনার মেয়ের জন্য আমার মনে কখনো ইমোশন জন্ম নেয়নি, কখনো কিছু ফিল করিনি। আমি বুঝলাম এবং শুনলাম আর বিশ্বাস করলাম যে আপনার মেয়ে আমাকে ভালোবাসে। শুধু ভালোবাসে না, অনেক ভালোবাসে। তাই তো আপনার কাছে বলেছে এবং কান্নাকাটি করেছে। কিন্তু তার জন্য তো আমার মনে ফিলিংস থাকা প্রয়োজন স্যার। আর সত্যি বলতে এসব রিলেশনে বিশ্বাস নেই। বুঝলাম, আমার মেয়েকে বিয়ে করবা। স্যার, মজা করেন কেন? আমার সম্পর্কে আপনি ভালো করে জানেন। মাফ করবেন স্যার। তোমার জব না পাওয়া পর্যন্ত সমস্ত খরচ আমার। আমি তোমার এবং আমার মেয়ের খরচ বহন করব। স্যার, আপনার মেয়ের মতোই আরও একজন আছে যে আমাকে ভালোবাসে। 4 বছর ধরে অপেক্ষা করে আছে। ইভেন তার প্রতি আমার অল্প টান এবং ফিল আছে। তা সত্ত্বেও কখনো তার প্রস্তাবে রাজি না। সে গুন্ডার ঘরের গুন্ডি। যদি এসব জানে, আমাকে খুন করতে তার 2 বার ভাবা লাগবে না। সিদরা তুলে যেখানে বিয়ে দিচ্ছেন সেখানে দিন স্যার। আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। আমাকে ক্ষমা করবেন। আপনাকে নিরাশ করার জন্য সরি। উঠলাম স্যার। স্যার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, তাহলে বলার মতো আর কিছু নেই। তোমার অবস্থা বুঝতে পারছি। জি। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে বন্ধুদের কাছে এলাম। আসতেই সোহাগ বলল, কেন ডেকেছিল? সিদ্রাতুলের বিষয়ে বলার জন্য। স্যার কি বলল সোহাগকে বললাম, শুধু শুধু মেয়েটা কষ্ট পাচ্ছে। তোর দোষ নাই, তার দোষেই সে কষ্ট পাচ্ছে। একতরফা প্রেমের কষ্ট সে হাড়ে হাড়ে টের পেয়েছে। কি বলার আছে বল। ইচ্ছে করলেও উপায় নেই। কোনো উপায় নেই, তুই তো ম্যামকে পছন্দ করিস না। সোহাগের কথা শুনে ওর দিকে রেগে তাকাতেই চুপ হয়ে গেল। ক্লাসের সময় হতেই উঠে ক্লাসে চলে আসি। তারপর চুপচাপ ক্লাস শেষ করে বাসায়। কেমন আছো নেহা? এমনভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? ওই মৃত ব্যক্তির জন্য এখনো এমনভাবে থাকার তো কিছুই দেখি না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তোমার অপেক্ষায় এখনো বিয়ে করিনি। তোমার সাথে এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক না। পাশ কাটিয়ে আসতে যাব তখন হাত ধরে নিল। ওর হাত ধরা দেখে তো রাগে শরীর জ্বলে উঠল। হাত ছাড়িয়ে গালের উপর একটা থাপ্পড় দিয়ে বললাম, আমাকে স্পর্শ করে স্পর্ধা তুমি কোথায় পেয়েছো? অসভ্য বেয়াদব কোথাকার, লম্পট চরিত্রহীন, আমার হাত ধরে টানাটানি করে। নেহার এমন কথা শুনে আশেপাশের লোকজন ওদের দিকে তাকাই। রাহিমের তো রাগে ক্ষোভে শরীরে আগুন ধরে গেছে। ইচ্ছে করছে অনেক কিছুই করতে, কিন্তু কিছু করতে পারছে না। আমাকে লম্পট চরিত্রহীন বললি না, এর শাস্তি তোকে পেতে হবে। আমাকে যা বললি তা আমি করে তোকে প্রমাণ করে দিব। নিহার বড় ভাই ওর পিছন থেকে কাঁধে হাত রেখে পাশে সে দাঁড়িয়ে বলল, আমি জানি তুই আমার বোনকে পছন্দ করিস, ভালোবাসিস। ইভেন তোদের বিয়ের বিষয়ে তোর ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলির কথা হয়েছিল। সবাই রাজি হলেও নেহা রাজি হয়নি, আর এখনও না।
তোর যা চরিত্র তা জেনেই আমার বোন তোকে বলেছে এবং থাপ্পড় দিয়েছে। আমার বোনকে যে তার চরিত্র হননের হুমকি দিলি, তুই মনে হয় ভুলে গেছিস তোরও ছোট বোন আছে। আমার কাছে অনেক ক্ষুধার্ত কুকুর আছে, জানিস তো। আমার পরিবারের বা আমার বোনের দিকে নজর দিলে তোর বোনকে এবং তোর পরিবারকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার বোন যেমনই হোক, সে আমার বোন। তার সম্মানের সাথে আমাদের সম্মান জড়িয়ে আছে। ওর সম্মানের দিকে হাত দিলে তোদের কারো হাত পা থাকবে না, বুঝেছিস? মাইন্ডেড। নেহা ম্যাম কিছু না বলে চলে গেল। রাহিম স্তব্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে আছে। ওর মুখ দিয়ে কথা সরছে না। রাহিম ভালোভাবেই জানে নেহার ভাই কতটা খতরনাক, আর নেহা ম্যামের ভাই পিছন থেকে যে চলে আসবে বুঝতে পারেনি। রাহিম নেহা ম্যামের ভাইকে এখানে এক্সপেক্ট করেনি। ওর ভাগ্য হয়তো খারাপ ছিল, তাই এমন হলো। নেহা ম্যামের ভাই আবার বলল, এইটাই তোর শেষ ভুল, মনে রাখ। আর তোর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির সম্পর্ক ভালো, তাই ছেড়ে দিলাম। না হলে এতক্ষণে তোর কি হতো তুই কল্পনা করতেও পারতি না। নেহা ম্যামের ভাইয়া রাহিমের কাছে একটা চাপড় মেরে চলে গেল। দুপুরে শুয়ে শুয়ে ফোন চাপছি, এছাড়া আর কি করতাম। বউ নেই যে বউকে বুকে নিয়ে ঘুমিয়ে থাকতাম। বউ নেই বলে, বিয়ে করলে আমারও একটা বউ থাকতো। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় বসে আছি, তখন বাসার কলিং বেল বেজে উঠলো। উঠে গিয়ে দরজা খুলে দেখি ম্যাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি? বুঝলাম না, হঠাৎ ভয়েসের টোন চেঞ্জ কেন হয়েছে? তুমি থেকে আপনি? আলহামদুলিল্লাহ। এমনভাবে দাঁড়িয়ে থাকবো নাকি বাসার ভিতর যেতে দিবেন? জি। দরজার সামনে থেকে সরে দাঁড়াতেই ভিতরে এলো। আপনি আপনার ব্যাগ নিয়ে আমার সাথে আসেন, আপনার বাসা রেডি হয়ে আছে। আমাকে তাড়ানোর জন্য মনে হচ্ছে খুব তাড়া। না, তোমার কোন পাকা ধানে মই দিয়েছি না কাঁচা ধানে মই দিয়েছি, কোথায় কি রেখেছি দেখতে হবে না? অত দূর থেকে এলাম, একটু বিশ্রাম নেব, তারপর মনে হচ্ছে ওনার মাথার উপর বসেছি। কোনো উত্তর দিলাম না। এসে সোফায় বসে টিভি দেখাই মনোযোগ দিলাম। নেহা ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিই। এত এগো দেখানোর কি আছে? নেহাত ভালোবাসি, না হলে মেরে থবড়া চেঞ্জ করে দিতাম। ভালোবাসা, ভালোবাসার মায়ের বাপ সেবে না। যাই রুমে গিয়ে বিশ্রাম নিই, অনেক ক্লান্ত। নেহা ম্যাম চলে গেল। সোহাগ রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, নেহা ম্যাম এলো নাকি? সোহাগ আবার রান্নাঘরে চলে গেল। আমি চুপচাপ বসে টিভি দেখতে থাকি। দেখতে দেখতে অনেক সময় গেল। নেহা ম্যাম রুম থেকে বেরিয়ে আসেনি, হয়তো ঘুমিয়ে পড়েছে। রাতে খাবার সময় ওনাকে ঘুম থেকে উঠাই। কিছুক্ষণ পরে উনি আসলে খেয়ে উনি ওনার নতুন বাসায় যাই, সাথে সোহাগ যাই। খচ্চরটা আমাকে তাড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল। দেখুন বাসাটা কেমন। বর বাচ্চা নিয়ে থাকতে কোনো সমস্যা হবে না তো? পাবো কোথায়? যাই হোক, বাসাটা বড় আছে এবং সুন্দর। এখন আপনি যেতে পারেন। সোহাগ ব্যাগ রেখে বাসার চাবি দিয়ে চলে আসে। পড়ছি, তখন সোহাগ এসে বিছানায় বসে বলল, এখন তো ভালো লাগছে, যাই। আর 3 মাস পর পরীক্ষা, পড়তে বসতে হবে। সোহাগ চলে গেল। ফোন নিয়ে ফোন টিপতে শুরু করি। পড়া কম, ফোন টিপি বেশি। এ হচ্ছে জীবন। এমনভাবেই কাটতে শুরু করলো দিন। আজকে সিদরাতুলের বিয়ে। আমি গেলাম না, সোহাগ গেল। এই জন্য গেলাম না যে যদি দেখা হয় বা চোখে চোখ পড়ে শুধু শুধু মেয়েটা কষ্ট পাবে। হুদায় গিয়ে মনে নতুন করে ব্যথা দিতে চাইলাম না। শুয়ে বসে ঘুমিয়েই সময় যাচ্ছে। সোহাগ 2টার দিকে বাসায় চলে এসেছে। নিশ্চিত খেয়ে দিয়েই চলে এসেছে। কিরে, এখনও আমার খাওয়া হয়নি আর তুই খেয়ে চলে এসেছিস? এইসব জিনিসে আমি প্রথম কাতারে বসালো। সে যাই হোক, বর সুন্দর আছে। গুড। খিদে পেয়েছে নাকি বস? ধুর শালা, আমার পেট না চতের অবস্থা যে এত খাবার খাবো। ম্যামকে বললাম আমার বাইকের পিছনে উঠতে, কিন্তু উঠলো না। আমি নিশ্চিত তুই রাজি না হলেও তোর বাইকের পিছনে জোর করে উঠতো। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তোর পিছনে কি দেখে যে মেয়েরা এত পাগল বুঝলাম না। শালা তোর থেকে আমি তো হ্যান্ডসাম, সুন্দর। সবার রুচিতে দুর্ভিক্ষ চলছে, তাই হয়তো এমন। আমিও তো তাই ভাবি যে এই মেয়েগুলো ঘুরে তাদের জিজ্ঞেস করিস, ওইসব মেয়েদের নিশ্চিত পেট খারাপ, তাই তো আমাকে পছন্দ করে। সোহাগ একটা চেয়ার টেনে বসলো। ওর সাথে গল্প করতে করতেই খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ হতেই যে যার রুমে। দেখতে দেখতে 3 মাস চলে গেল। আমাদের পরীক্ষা চলছে।
আজকে একটা পরীক্ষা হলো, রেজাল্ট ভালো করতে ভালোভাবে পড়াশোনা করছি। পরীক্ষা শেষ করে সোহাগের জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তখন সিদ্ধাতুল এলো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, তোমার পরীক্ষা কেমন হলো? এই তো ভালো, তবে খুব ভালো না। সমস্যা হচ্ছে যে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। মন চাইছে পড়তে, কিন্তু মস্তিষ্ক দিচ্ছে না। বুঝলাম। দেখলাম 2 তলার উপর থেকে একজোড়া চোখ আমাদের দিকেই তাকিয়ে আছে। সোহাগ আসতে বললাম, বাই, গেলাম। তুমি কখনো আমার ভালোবাসা বুঝতে পারলে না। আমি মনে প্রাণে শুধু তোমাকে চেয়েছিলাম, তোমাকে ভালোবেসেছি। তুমি মনের কোণে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। এখন বর থাকার সত্ত্বেও তোমাকে নিয়ে ভাবা আমার উচিত হচ্ছে না, কিন্তু মন মানতে চায় না। তোমাকে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব, তবু তোমাকে ভুলতেই হবে। এখন আমি যে বিবাহিত, পরীক্ষা শেষ হলে এই দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যাব। কেঁদে পেলাম কই, তাই হেসে মুক্তি দিয়ে দিলাম। শুনেছি বিয়ের পর মেয়েদের শরীরের গঠন চেঞ্জ হয়, কিন্তু কোনো পরিবর্তন তো দেখছি না। তোর নজর কত খারাপ লক্ষ্য করেছিস? শালা তুই শুধু আমাকেই খারাপ বলিস, কিন্তু তুই যে কত খারাপ আমার থেকে বেশি আর কেউ জানে না। দেখ, হয়তো তোর ভালোবাসার থাপে তার বরকে পাশে ঘেঁষতেই দেয়নি। সব দোষ তো তোর। আমার কি দোষ? আমি তো প্রথম থেকেই বারণ করে এসেছি, সে তার নিজের দোষেই দোষী। খুদাই আমাকে দোষ দিবি না। বোকাচোদা, চল আমার সাথে, ইটালি থেকে ঘুরে আসবি। টাকা কি তোর বাপে দিবে? ভাই, তোর টাকা পয়সা কত আছে? আমাকে কিছু দান করলেও তো পারিস। ভিক্ষা করে টাকা জমা, আর না হয় তোর গার্লফ্রেন্ডকে বল। তোর গার্লফ্রেন্ডের তো অনেক টাকা পয়সা। আমার গার্লফ্রেন্ড পেলি কোথায়? জায়গা মতো লাথি দিয়ে মুখ দিয়ে আন্ডা বের করবো। তুই কবে যাবি? কেন, আমি থাকতে তোর খুব সমস্যা হচ্ছে নাকি? তা একবারও বলেছি নাকি? শোনো ভাই, এবার বিয়ে কর। তোর বাবার অনেক টাকা পয়সা আছে, বিয়েটা করে নে। আমার টাকা পয়সা থাকলে কবেই বিয়ে করে নিতাম। দেশি বিয়ে করব না, বিদেশি। তোর যা ভালো মনে হয়, তোর যা পছন্দ তাকেই বিয়ে কর। আহা, বন্ধু হয়ে কিছু পরামর্শ দিবি না? বন্ধু হয়ে তুই আমাকে ভালো বুদ্ধি দিবি না? পিছনে লাথি দিয়ে উগানটা পাঠাবো। আমি বলবো আর তুই এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিবি। খুদায় পেঁচাল না পেরে বাইক স্টার্ট দিয়ে চল। দুজনে বাসায় চলে আসলাম। রাতে বাসার বাইরে বসে আছি, আকাশের দিকে তাকিয়ে তারা দেখছি। বেলকনিতে এসে দেখি মহারাজ এক চেয়ারে বসে অন্য চেয়ারে পা রেখে আধা শোয়া হয়ে আছে। যাই, একটু গল্প করে আসি। তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে তালা ঝুলিয়ে দ্রুত নেমে নিচে এলাম। এসে ওনার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছি। এমন চোরের মতো অবস্থা কেন? এমনভাবে হাঁপাচ্ছে মনে হচ্ছে কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়ে দৌড়ানি খেয়েছে। এমনভাবে হাঁপাচ্ছেন কেন? ওজন বেড়ে যাচ্ছে, তাই এমনভাবে দৌড়াদৌড়ি করে ওজন কমাচ্ছি। কিন্তু কথা হলো, পড়াশোনা বাদ দিয়ে এখানে কি করো? আর মেয়েদের সাথে এত লটরপটর কেন? কোন মেয়ের সাথে আর কখন? কেন? পরীক্ষা শেষ করে যেই মেয়ের সাথে কথা বলছিলে, প্রিন্সিপালের মেয়ে, একটা বিবাহিত মেয়ের সাথে এত লটরপটর কেন? তোমার তো দেখি নজর ঠিক নয়। ক্যারেক্টারলেস ছেলে বিবাহিত মেয়েদের সাথে লটরপটর করে। মাথা খেতে এসে গেছে। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছি। আমার চেয়ার ধরে টানাটানি শুরু করে দিয়েছে। আরে পড়ে যাবো তো। কেমন অসভ্য দেখছো? সিনিয়র একজন দাঁড়িয়ে আছে আর তুমি এমনভাবে 2টা চেয়ার নিয়ে পড়ে আসছো। কিছু বললাম না, কারণ যেখানে সেখানে মুখ খুলতে নেই। মুখ খুললেই আবার কথা শুনতে হবে, তাই চুপ থাকাই শ্রেয়। ঠিকভাবে বসে একটা চেয়ার ছেড়ে দিলাম। আমার শান্তির মারে, এই মেয়ে আস্তে আস্তেই তুই অমইরা গেলি। কি হলো, এমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি চাঁদ দেখি, তুমি তো আমার চাঁদ গোমাই হানি। ফ্লাটিংয়ের মাত্রাটা একটু বেশি হয়ে গেল না? ওভারডোজ হয়ে যাচ্ছে, তাই হজম করতে পারছি না। তুমি তো আমার সব গোজান, কেন তুমি এমন করছো বলো? তুমি কেন বোঝো না কতটা তোমারই লাভ করি? দেখুন, এসব বলে হার্ট অ্যাটাক করাবেন না। আচ্ছা বলুন, কেমন লাগছে ওই বাসায়? কেন খারাপ লাগছে বললে কি আমার সাথে থাকবে, আমার সাথে শুবে? ওনার কথা শুনে কাশি চলে এসেছে। কাস্তে কাস্তে বললাম, কি বলেন এসব? দেখুন, আমি ভদ্র আর ভালো ছেলে। কতটা ভালো ভালোভাবেই জানি। পরীক্ষা শেষ করে মাস্টার্স করবা না জব?
জব বলতে সোহাগের সুপার শপের ম্যানেজার আর ওদের বাসা দেখাশোনা করা। সোহাগ তোর ফ্যামিলির কাছে চলে যাবে। ও, কত দিবে বলছে? 50 দিবে। গুড। পরবর্তীতে বাড়াবে নাকি ওই পর্যন্তই? আমার কাজ, বিজনেসে বৃদ্ধি সব মিলিয়ে পারফরমেন্স ভালো থাকলে বাড়বে। তবে চাকরি খোঁজার চেষ্টা না করে এটাই বেটার হবে। আর এটাও তো একটা চাকরি। আর মাস্টার্স করবো। বলেছো জব পেলে বিয়ে করবা? বাঁকা চোখে তাকিয়ে বললাম, তো জব পেতে পেতেই বিয়ে করতে হবে নাকি? নাটক। জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি কিন্তু এই কাজ ভালো পারি। এমনভাবে কতজন। বলার মাঝে থামিয়ে দিয়ে বললাম, মানে এর আগে এমনভাবে ছেলেদের উঠিয়ে অনেকগুলো বিয়ে করেছেন? কথা বলার মাঝে বাম হাত দেওয়ার অভ্যাস এখনও যায়নি। আমাকে পুরো কথা শেষ করতে না দিয়ে উল্টাপাল্টা বলা শুরু। আমি বলতে চাইছিলাম এমনভাবে উঠিয়ে নিয়ে অনেক ছেলেকে পিটিয়েছি। ও আচ্ছা, মনে মনে বললাম, গুন্ডার তো বোন, গুন্ডি তো হবে, এটাই স্বাভাবিক। আমার বন্ধু বলে, আচ্ছা বন্ধু, মেয়েদের এত রুচি খারাপ কী করে হতে পারে বলতো, যে তোর মতো ছেলেকে পছন্দ করে, তোর পিছনে পড়ে থাকে। মানে আমার রুচি খারাপ? ওর কপালে দুঃখ আছে বলে দিও। আচ্ছা বলে দেবো, তোমার রান্নাবান্না নেই, সরি আপনার রান্নাবান্না নেই, মাই মুখ মিস্টেক। ভুলভাল ইংরেজি বলো কেন? আর তুমি তো ঠিক আছে। আর আপনি কেন? এমনভাবে তাকিয়ে থাকো কেন? আমার মনে কুসকুস হয়, মন চায় দুই গালে দুইটা চুমু দিই, তোমার ইজ্জতের উপর হামলা করি। এই সন্ধ্যারাতে কি অসভ্য অসভ্য কথা, এই সন্ধ্যারাতে কি অসভ্য অসভ্য কথা। আপনার রান্নাবান্না নেই, গিয়ে রান্না করেন। শুধু শুধু এখানে বসে ফালতু বক বক শুরু করেছে। এখানে বক কোথা থেকে আসলো? আশেপাশে কি কোনো খালবিল আছে? এমনভাবে দেখো কেন? ভয় করে তো। হৃদয় এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চলে এসেছে। আবার পরীক্ষা কবে আছে? 3 দিন পর। ওর লোকে দেখলে কি বলবে? এই বিল্ডিংয়ের সবাই জানে তোমার বন্ধু আমার কাজিন, তাই কেউ কিছু ভাববে না আর বলবেও না। আর মানুষের এত সময় নেই যে এগুলো নিয়ে কথা বলবে। তুমি বিয়ে করবে কবে সেটা বলো। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার বিয়ে নিয়ে এত মাথা ব্যথা কেন? বিয়েটা তো তোমার আমাকেই করতে হবে। আমার বয়স পেরিয়ে যাচ্ছে না, বিয়ে শাদী করতে হবে না? আবার বাচ্চা কাচ্চা হবে, তাদের বড় করতে হবে, পড়াশোনা, তারপর তাদের জব, বিয়ে, আবার তাদের বাচ্চা কাচ্চা নাতিপুতির সাথে খেলতে হবে না? বয়স পেরিয়ে যাচ্ছে তো। বাবা, যত বড় স্বপ্ন, স্বপ্নটা অনেক বড় হয়ে গেল না? এখনও বিয়ে করলো না, আর নাতিপতির স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। আবার তাদের সাথে খেলাধুলাও করবে। ভাবা যায়, সেই কুড়ে বালি ও আমি বিয়ে করতে পারবো না। আহা গো, এই কথা? তুমি কি বলতে চাইছো? এখনো বিয়ে করবে না? যদি তুমি বিয়ে না করো তাহলে আমিও করব না। আর বিয়ে করলে আমাকেই করতে হবে। তাই বুঝি, কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করব? কারণ তুমি আমাকে ভালোবাসো। তুমি মুখে স্বীকার না করলেও জানি তুমি আমাকে ভালোবাসো। শুধু ভালোবাসো না, অনেক ভালোবাসো। কোথায় না তো, আমি তো কখনো বলিনি আমি আপনাকে ভালোবাসি। বলনি, কিন্তু আমি জানি। থাক থাক, আর ঢং করতে হবে না। তুমি যতদিন না নিজের ইচ্ছায় বলবা ততদিন আমিও জোর করব না। জোর করে দেহ পাওয়া যায়, কিন্তু মন পাওয়া যায় না। আগো, জি বুঝে গেছি। শুনেন মিস, গিয়ে এখন রান্না করেন। আহা, তোমার তো তাড়া কেন? তুমি কি আমার বাসায় আসবে? যদি আসো তাহলে গিয়ে ভালো মন্দ রান্না করব। ভাত রাইস কুকারে দিয়েছিলাম, হয়তো হয়ে গেছে। ডিম ভাজলেই হয়ে যাবে। খুব ভালো। আরে না, ভালো না। তোমাদের হাতের রান্না অনেক মিস করি। তোমরা এমন কিপটা যে একদিন দাও তো দাও না। কেন, আপনি রান্না করতে পারেন না? ওনার সাথে কথা বলতে বলতে এসে আজান দিয়ে দিল, তাই উঠে নামাজ পড়তে এলাম। আর নেহা ম্যাম তার বাসায় চলে গেল। ওইদিকে কি রে মা, কি করিস? এই তো ডিম ভাজি করো, তাই রান্নাঘরে এলাম। তুমি কি করছো আম্মু? আব্বু, ভাইয়া, ভাবি সবাই কেমন আছে? সবই ভালো। তুই কেমন আছিস বল? আমিও ভালো। কি করছো? বসে। এছাড়া আর কি করব? বাসায় কবে আসবি? 3 মাস হয়ে গেল, আর আসলি না। পরীক্ষা শেষ হলেই কিছুদিনের জন্য ছুটি পাবো, তারপর না হয় একদিন গিয়ে থেকে আসবো। বিয়ে কি করার ইচ্ছে নেই? এমনভাবে আর কতদিন? ছোট হয়েও তোর আগে তোর ছোট বোনের বিয়ে হয়ে গেল। এমন কি কনসেপ্ট করছে বলল? মাশাআল্লাহ, চিন্তা করিও না।
বিয়ে করে তোমাদের সারপ্রাইজ দিয়ে দেব। কোনো একদিন বিয়ে করে বলবো বিয়ে করে নিয়েছি, টেনশন করিও না। তুই কি কাউকে পছন্দ করিস? থাকলে বল, ওই ছেলে বা তার পরিবারের সাথে কথা বলি। বললাম না, এইসবের প্যারা তোমাদের নিতে হবে না। ওই ছেলেকে তোমাদের কারো পছন্দ হবে না। না না, পছন্দ করব। আমার পছন্দের উপর ফুল কনফিডেন্স আছে যে তোমরা কেউ পছন্দ করবা না। শুধু শুধু এইসব নিয়ে চিন্তা করিও না তো। বিয়ে করলে একদিন তোমাদের বাসায় নিয়ে যাব। যেদিন যাব সেদিন তোমাদের বাসায় আমার যাওয়ার শেষ দিন হবে জানি। এমনভাবে বলিস কেন? এই বাসায় তো তোরও হক আছে, তুই আসবি, যাবি, থাকবি। আমার কোনো কিছুর উপর হক নেই জানি, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে একদিন নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসব। যেদিন যাব মনকে শান্ত রাখবো, মস্তিষ্ক ঠান্ডা রাখবো। অত কিছু বাদ, একজন ডাক্তার এনে রাখবো। তোমাদের বৌমা তো ডাক্তার। মজা করিস আমার সাথে? কোথাও না তো। যাই হোক, বিয়ে করলে জানিয়ে দেব, আর একদিন নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। নামাজ পড়ে বাসায় এসে খেতে রুমে এসে ফোন টিপাটিপি করে দিলাম ঘুম। দেখতে দেখতে আরও কিছুদিন গেল। আজকে পরীক্ষা শেষ, হয়তো অনেক ক্লাসমেটদের সাথে শেষ দেখা, তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। সিদ্ধাতুলকে দেখলাম, একটু তাকিয়ে থেকে চলে গেল। যেহেতু আমার এত গভীর ভালোবাসা তোমাকে স্পর্শ করতে পারেনি, তাই তোমার প্রতি আমার কোনো আক্ষেপ নেই। তুমি ভালো থেকো, না পাও আমার ভালোবাসা। আমি চাই তুমি সুখে থেকো, এত সুখে থেকো যে কখনো যেন আমাকে মনে না পড়ে। এই দেখাই হয়তো আমাদের শেষ দেখা, আর কখনো দেখা হবে কিনা জানি না। তোমাকে প্রচণ্ড খারাপভাবে মনে পড়বে। মনে মনে বললাম, কেউ একজন জিতে যায় আর কেউ প্রচণ্ডভাবে ঠকে যায়। তুমি ব্যর্থ না, আমি ব্যর্থ। তোমার ভালোবাসা বুঝি না। মন কেন যেন তোমাকে বুঝতে চায়নি। কিছুক্ষণ আটে দিয়ে বাসায়, রাতে আবার বাইরে বসে আছি। আজকে সোহাগও আছে। কিছুদিন বিশ্রাম নিয়ে কাজে লেগে পড়। এই মাস শেষ করে সামনে মাস থেকে শুরু করব। তবে তুই কবে যাচ্ছিস? আর 1 সপ্তাহ আছি। 1 সপ্তাহ পর ইটালি। মাঝে মধ্যে আসবো, এর মধ্যে বিয়েটা করে নে। আত্মীয় স্বজন নেই যে দাওয়াত দেওয়ার ঝামেলা আছে। আমি চাই তুই যাওয়ার আগে বিয়েটা সেরে নে। বউয়ের খরচ চালানোর সমান টাকা নেই, আর মেয়ে খোঁজা কি এতই সহজ? কি হলো, এমনভাবে দেখিস কেন? কখনো বিচি শট খেয়েছিস? এমন শট দিব যে নিঃশ্বাস নিতে পারবি না। বুঝে গেছি। শালা, কি খরচ আছে? না লাগবে বাসা ভাড়া, না লাগবে বিদ্যুৎ বিল, গ্যাসও তো তোর কিনতে হয় না। তুমি মশকারি ঠাপাও। তুই কি রাজি? হ্যাঁ অথবা না। পরবর্তীতে যদি বিয়ের জন্য ডাকিস তাহলে কখনোই আসবো না। কেন, তোর বাপ দিবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল? তুই চলে গেলে তখন আমাকে কিনতে হবে। সে যাই হোক, বলছিস তখন বিয়ে করে নিব, কিন্তু ভাই হাতে তো কিছু থাকা প্রয়োজন। আমি কিছু দিয়ে দিব, আশা করি ওটা দিয়ে তোদের হয়ে যাবে। ভাই তুই তো অনেক কিছুই দিয়েছিস, কত নিব? আচ্ছা নিব। রান্না আজকে কে করবে? কেন, আজকে তোর রান্না বান্না আছে না? তুমি রান্না বাদ দিয়ে এখানে গল্প শুরু করছো? তুই রান্না কর, আমি আসছি। তোর হবু বউয়ের সাথে কথা বলে আসছি। মন চাইছে অনেক কিছুই বলতে, কিন্তু কিছু বললাম না। মাথা নাড়িয়ে চলে এলাম বাসার ভিতরে। শখ ম্যামের বাসার সামনে গিয়ে কলিং বেল দেই। কয়েকবার কলিং বেল চাপ দেওয়ার পর দরজা খুলে দেই। আমি ভাবলাম কে না কে, এখনো বাসা ভাড়া দেওয়ার সময় হয়নি। দুজনে তো ভালোই ইয়ার্কি করতে পারেন। ভিতরে কি যেতে বলবেন না, এখানে দাঁড়িয়ে কথা বলবেন? আহা, তা কি করে হয়? বাসার মালিক, সম্মানিত একজন ব্যক্তি। আসুন আসুন, বসুন বসুন। নেহা ম্যাম দরজার সামনে থেকে সরে যেতেই সোহাগ ভিতরে গেল। সোহাগ চেয়ারে বসতেই বলল, বলেন, কি মনে করে আসা হলো? কোনো কিছু হয়েছে? ঘটকালি করতে এসেছি। আমি তো 1 সপ্তাহ পর চলে যাব। আমি চাই আকাশের বিয়ে দিয়ে তারপর যাব। কথা হচ্ছে, আপনার কি চেনা জানা মেয়ে আছে? যদি থেকে থাকে তাহলে খোঁজ দিতে পারেন। এখানে সে মশকারি করা হচ্ছে? না মানে ওই আর কি। আপনি কি আমার বন্ধুকে বিয়ে করবেন? আপনার বন্ধু রাজি হয়ে গেল? আমার কথা না শুনে কোথায় যাবে? আপনার কি মতামত বলেন, তাহলে আমি সেই অনুযায়ী আয়োজন করব। ধুর, এমনভাবে দেখেন কেন? আপনি ভালো করেই জানেন, তারপরও জিজ্ঞেস করার তো মানে হয় না, তাই না? আপনার পরিবার কিছু বলবে না? এই জন্য আমি আপনাকে বলতে এসেছি।
না হলে কেন বলতে আসতাম? এদিকে কোনো সমস্যা নেই। আমি আব্বু আম্মুকে বলে দিয়েছি যে বিয়ের পর তাদের জানিয়ে দেব। আপনার ভয় করছে না? যদি আপনার আব্বু আবার কিছু করে বসে? আর কিছু করবে না, করলে এতদিনে করে দিত। এই দিক দিয়ে টেনশন ফ্রি থাকেন। আপনি আপনার মতো আয়োজন করেন, কোনো কেনাকাটার প্রয়োজন নেই, কোনো কিছু নিতেও হবে না, আমার কাছে শাড়ি আছে। আমি যাবার আগের দিন রাতে বিয়ের তারিখ থাকলো 30 তারিখ রাতে। গেলাম, বাই। চা বা কফি? নো থ্যাঙ্কস। সোহাগ নেহা ম্যামের বাসা থেকে বেরিয়ে আসে। নেহা ম্যাম তো দরজা আটকে ডান্স দিতে শুরু করেছে। তার খুশি দেখে কে, এমনভাবে নাচানাচি শুরু করেছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি কিছু পেয়ে গেছে। আহ, কত আনন্দ আকাশে বাতাসে। এত খুশি লাগছে যে বলার মতো না। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আমার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমার ভালোবাসা, আমার প্রেম এই কয়েকদিন কিভাবে যে কাটবে, কাজের মধ্যে দিয়ে চলে যাবে। আপাতত খাতা দেখছিলাম, খাতা দেখি। রান্নাবান্না শেষ করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। চুলপাক নামেই করে চলে আসলি তাহলে? তোর কি সত্যি সত্যি অতীতের কিছুই মনে নেই? তোর কি সত্যি স্মৃতিশক্তি নেই? খোদার কসম ভাই, আমার কিছু মনে নেই। তোকে আমি কি জন্য মিথ্যা বলবো বল? যদি কখনো মনে পড়ে থাকে তাহলে বলবো। ওকে, আমি যাবার আগের দিন রাতে তোদের বিয়ে। ওনার দিক থেকে কোনো সমস্যা নেই। 30 তারিখ, অতিরিক্ত কোনো খরচ নেই। কয়েকজন বন্ধু বান্ধব ডাকবো এবং আমাদের বিল্ডিংয়ে যে কয়েকজন আছে ওদের দাওয়াত দিব। তোর যা ভালো মনে হয় কর, টাকা তো তোর খরচ হবে, আমার কোনো মাথা ব্যথা নেই ভাই। ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। হ্যাঁ, প্রতি মাসে বেতন থেকে কেটে কেটে রেখে দিব। এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, রেখে দিস। কথা বলতে বলতে খাওয়া শেষ করে শুয়ে রইলাম। শুয়ে শুয়ে সব কিছু ভাবছি। সোহাগ আর তার ফ্যামিলির ঋণ কখনো শোধ করতে পারবো না বলে মানুষ মানুষের জন্য, কিন্তু কেউ এতটা বিনয় কিভাবে হয়, কিভাবে এতটা সাহায্য করতে পারে? করুণা হোক, ভালোবেসে হোক, অথবা বন্ধুত্বের খাতিরে হোক, আমাকে সাহায্য করেছে, এটা মনে রাখতে হবে। তোমার আম্মু কি সব বলছে? তুমি কি সত্যি সত্যি 30 তারিখে বিয়ে করেছো? হুম, আপনার না আসতে বললাম, 30 তারিখে চলে আসবেন। কোনো আয়োজন নেই, কোনো খরচ নেই, অতিরিক্ত কোনো কিছুই নেই। কি আর বলবো, তোমাকে বলার মতো ভাষা নেই আমার। তোমার যা ভালো মনে হয় করো, তোমার লাইফ ইন্টারফেয়ার করব না, তবুও বিয়ে করো এটা চাই। এটা রেগে বললেন না খুশি হয়ে? তাতে কি বলেছেন তো নাকি? আমরা যেতে ও আমরা যেতে পারবো না। তুমি তোমার বরকে নিয়ে আমাদের দেখিয়ে নিয়ে যাও। আর তোমার মা ছুটিতে বাসায় আসার কথা ছিল। এখনো ভার্সিটি ছুটি হয়নি, যখন হবে তখন যাব, এর আগে না। সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে 5 দিন চলে গেল। সোহাগ ছোট করে আয়োজন করেছে তার অর্থায়নে। কয়েকজন ফ্রেন্ড এবং বিল্ডিংয়ের যে 2 পরিবার ভাড়াটিয়া আছে তাদের দাওয়াত দিয়েছে। আমার কাছে তো কেমন যেন লাগছে, এই মেয়েটাও কেমন যেন নিজের পরিবার ছাড়াই বিয়ে করছে। কি এমন ঘটেছে যে এমন সিদ্ধান্ত নিয়েছে? ভাগ্যে তাহলে শ্বশুরবাড়ি লেখা নেই? আহ, আমারই কপাল মাইরি, না এদিকে আছে না ওদিকে আছে। ওনার সাথে সেভাবে কোনো কথা বলা হয়নি। কি বলবো? দূর, বলবো কথা বাসার ঘরে। আর আফসান আপুকে বলা হয়েছে, উনি আসবেন বলেছেন। দিন পার হলেই রাতে বিয়ে। সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। হালাই আবার বাসাও সাজিয়েছে। বললাম এগুলো না করে আমি ভিখারিকে টাকাগুলো দিতে, কিন্তু না, দিল না। মার্কেট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসার সামনে এলাম। অত মানুষের রান্নাবান্না, অনেক কিছুই তো লাগবেই। এই দুজন ভদ্রলোক ও ভদ্র মহিলাকে তো চিনলাম না। ভাড়াটিয়াদের কোনো আত্মীয় কি? গাড়ি দেখে তো মনে হচ্ছে বেশ দামি গাড়ি। তাছাড়া কে হবে? কথা বললেই তো জানতে পারবি কে এই দুইজন। রিক্সা থেকে নেমে ব্যাগ 2টা নিয়ে ভাড়া দিয়ে দিলাম। ওনাদের কাছে যাবার আগেই সিঁড়ি বেয়ে উপরে যেতে শুরু করলো। শুধুমাত্র তোমার জেদের কারণে এলাম, না হলে কখনোই আসতাম না। তা আমি জানি, তার জন্য সকাল থেকে শুরু করেছো কখন বের হব। তোমার মতো আমার উপরে চাপিয়ে দিচ্ছ কেন? আদরের মেয়ে, তোমার আদরের জন্য এমন হয়ে গেছে। বড় মেয়ে, আদরের তো হবেই। যত যাই করুক, মেয়ে তো নাকি। অনেক রাগ দুঃখ আছে, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কি করব, বাবা হয়ে সহ্য করতেই হবে। তবুও মেয়ে বিয়ে করেছে, সেটাই অনেক। বাসার ভিতরে এলাম, ব্যাগ রেখে সোফায় বসে পড়ি। কলিং বেলের আওয়াজ শুনে বললাম,
এখন আবার কে এলো? মাথায় ওড়না দিয়ে এসে দরজা খুলে দেখি আব্বু আম্মু। আমার খুশি যেন সীমানি। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমি জানতাম তোমরা আসবে। আমি আসতাম না, তোমার আম্মু জোর করে নিয়ে এলো। তুমি আমাদের পিতামাতা না ভাবো, কিন্তু আমরা তো তোমাকে সন্তান ভাবি। এখনও সেই ছোট্ট মনে করি। কোনো উত্তর দিলাম না। উত্তর দিতে গেলেই ঝগড়া শুরু হবে। আমি চাচ্ছি না ঝগড়া হোক। কেমন আছো তোমরা? কিভাবে থাকবো বলো? তোমার এমন ডিসিশনে আমরা কেউই ভালো নেই। সারাদিন কথা শোনাবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে কোনো উত্তর দিবে না। বসো তোমরা, আসো রুমের ভেতর। বাসা কি তুমি সাজিয়েছো? না মানে তোমার টাকা খরচ করে সাজিয়েছো? না, বাসার মালিকের ছেলে সাজিয়েছে। ফ্রেন্ডলি সম্পর্ক। আর আবার আমার স্টুডেন্ট। কি হলো এমনভাবে দেখেন কেন? না না, ওটা বন্যা। ও আচ্ছা, ছেলে সম্পর্কে আমাদের কোনো কিছু বলেওনি। আব্বুর হার্টের ওষুধ নিয়ে এসেছো? এমন কথা কেন বলিস? কি এমন বলবি যে হার্ট অ্যাটাক করবে? বিয়ে পড়ানোর সময় একেবারে বর দেখে নিও। টেনশনের ভিতরে রেখে তুমি এসব বলছো? ছেলের বাবা কোথায়, কি করে? কেউ নেই তো, ছেলের কেউ নেই, কিছুই নেই। আজকে শুক্রবার, আজান দিচ্ছে, তাই উঠে গোসল করে দুজনে নামাজ পড়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। বের হতেই দেখি ওই ভদ্রলোক নামাজ পড়তে যাচ্ছে। চল গিয়ে কথা বলি। চল জিজ্ঞেস করি উনি কে, থাকবে না চলে যাবে। না মানে তখন খাবার বেশি করে রান্না করতে হবে না? তুই কি গিয়ে জিজ্ঞেস করবি নাকি থাকবেন না চলে যাবেন? দ্রুত হেঁটে ওনার সামনে এসে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদে যাচ্ছেন? জি, আপনিও মনে হচ্ছে মসজিদে যাবেন। চলুন আমাদের সাথে। কিছু মনে না করলে একটা কথা বলি। আপনাদের এখানে এর আগে দেখিনি। কারো বাসায় এসেছেন? নেহা নামের একটা ভাড়াটিয়া আছে না, আমি তার বাবা। কিন্তু তোমাকে খুব পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে তোমাকে আমি চিনি, কিন্তু চিনেও চিনতে পারছি না। এই রে, গার মেরেছে। এটা তো তোর হবু শ্বশুর বে। শালা, গিয়ে আবার উজু করবি? জি, আমাকে আপনি কিভাবে চিনবেন? আমাদের কখনো দেখা হয়েছে বলে তো মনে হয় না। তবে রাস্তাঘাটে দেখা হতেই পারে, হয়তো তাই চিনেন। হতে পারে। তোমরা কি এই বিল্ডিংয়ে থাকো? জি, এটা আমাদেরই বিল্ডিং এবং এটা আমার ফ্রেন্ড আর আপনার মেয়ের বর। সোহাগের কথা শুনে উনি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওনার এমনভাবে দাঁড়ানো দেখে বুকের ভিতর ধক করে উঠল। না জানি কি বলবে। উনি আমার দিকে তাকিয়ে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে হাঁটতে শুরু করলো। তুমি আমার জামাই হবা, অথচ আমি তোমাকে চিনি না। তুমি আমাকে চিনো? কি আজব একটা ঘটনা, তাই না? ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, জামাই শ্বশুরকে চিনতো না, আবার শ্বশুর তার জামাইকে চিনতো না। ছেলেটার নতুন বিয়ে হয়েছে, পরের দিন শ্বশুর বাড়ি যাবে, তো মেয়েটা ছেলেকে ফোন দিয়ে বলে আলু আনতে, আলু ভাজি করবে, কিন্তু আলু নেই। আর মেয়ের বাবা আবার ফোন ইউজ করতো না, মানে জানতোই না কিভাবে ফোন ব্যবহার করতে হয়। ছেলের কাছে ফোন আছে, মেয়েদের বাসাতেও ফোন আছে। ছেলে শ্বশুর বাড়ি যাবে তাই বের হচ্ছে। শ্বশুর বাড়ি যাবার রাস্তায় একটা বাজার পড়ে, সেদিন আবার হাট বসে। তো মেয়েটা ফোন দিয়ে ছেলেটাকে আলু আনতে বলে। ছেলেটা ঠিক আছে বলে ফোন রেখে বাসা থেকে বেরিয়ে যায় বাজারে আলু কিনতে। আলু কিনতে আসলে একজন লোক ডাক দিয়ে বলে, ভাই আলু নিয়ে যান। ছেলেটা ওই লোকের কাছে গিয়ে বলে, ভাই আলু কত? তারপর দাম দর করে আলু কিনে শ্বশুর বাড়ি চলে যায়। সে পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু যখন ওই মেয়ের বাবা তার বাড়ি গেল, ছেলে এবং শ্বশুর যখন জানলো তারা শ্বশুর জামাই, তখন তো দুজনে একে অপরের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আর যখন বাসায় জানাজানি হলো, তখন তো পুরো বাড়িতে হাসির রোল পড়ে গেল। তেমনি হচ্ছে তোমার আমার বিষয়। তুমি আমাকে ভাই বলো না, বা আমি তোমাকে ভাই বলিনি, এটা তো অনেক বড় কিছু। যদি ভাই বলে সম্বোধন করতে, তাহলে বিয়ের পর ওই গল্পের মতোই দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকতাম। দুজনে হেসে উঠলাম। সোহাগ হাসতে হাসতে বলল, আঙ্কেল, সমস্যা কোথায়? মুসলমান মুসলমান ভাই ভাই। না না, সমস্যা কেন হবে? তো কি করা হয়? আপনার জামাই আমাদের সুপার শপের ম্যানেজার, পাশাপাশি 2টা বাসা আছে, ওগুলো তদারকি করছে। আর আমি আগামীকাল আমার পরিবারের কাছে ইটালি চলে যাব। ভেরি গুড। মসজিদে চলে এলাম।
এখন তো আর কথা বলা যাবে না, পরে কথা বলা হবে। জি। তারপর মসজিদের ভিতরে এসে খুতবা শুনতে শুরু করি। নামাজ শেষ করে মসজিদের বাইরে দাঁড়িয়ে কথা বলতে শুরু করি এই আশেপাশের ভাই ব্রাদারের সাথে আর কি। একটু আড্ডা দিয়ে চলে আসি বাসায়। তুমি ছেলের পরিচয় করিয়ে দাওনি, কিন্তু ছেলে তো নিজে থেকে পরিচিত হয়েছে। কিন্তু ছেলেটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। মনে হয় ছেলেটাকে খুব ভালোভাবেই চিনি, কিন্তু মনে করতে পারছি না এই ছেলেটা কে। এখন গালে খোঁচা খোঁচা দাড়ি, তাও আবার চাপ দাড়ি, চিনবে কিভাবে? তাহলে তো কষ্ট করে পরিচয় করিয়ে দিতে হয়নি। আমার সাথে পরিচয় করিয়ে দিলে না? আমার চোখের সামনে একজনের চেহারা ভেসে উঠেছে, কিন্তু ওই ছেলেটা তো মারা গেছে। ওই ছেলে আর এই ছেলে এক হতে পারে না। মনে হয় যমজ হবে। না না, যমজ না। আপনাদের হাত থেকে বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। যাকে হত্যা করার দায়িত্ব নিয়েছিলেন সে আপনাকে চুনা লাগিয়েছিল। আর স্মৃতিশক্তি নেই, অতীতের কিছু মনে নেই, তাই আপনাদের সাথে কথা বলছিল। যদি অতীত মনে থাকতো তাহলে কি আপনাদের সাথে কথা বলতো? হয়তো দেখা গেছে আপনার উপর অ্যাটাক করে বসে আছে। বেঁচে গেল কিভাবে? কেন, আবার হত্যা করতে মন চাইছে নাকি? এই জন্যই তো আপনাদের কাউকে কিছু বলিনি। জানতাম আপনাদের চরিত্র কখনোই ভালো হবে না। আমিও আপনার মতো এখানে আকাশকে দেখে অবাকের সপ্তম আসমানে পৌঁছে গিয়েছিলাম, আর ঠিক তেমনি খুশি হয়েছিলাম। আর ভুলেও কোনো ইভিল প্ল্যান করবেন না। যদি তা করেন আপনাদের জন্য ভালো হবে না। না না, তেমন করতে যাব কেন? সেটাই ভালো। আর এইসব কিছু মেনে নিতে কষ্ট হলেও মেনে নিতে হবে। নিন, খেয়ে নিন। দুজনে কথা বলতে বলতে খাওয়া শেষ করে যে যার রুমে চলে এলাম। বিকেলে বাবুর্চি এলো। বাবুর্চি ডাকা হয়েছিল। বাসার বাইরে রান্নাবান্না শুরু হলো। বাইরে দাঁড়িয়ে আছি, তখন নিহা ম্যাম এবং তার আব্বু আম্মু নিচে এলো। ওনাদের দেখে সালাম দিলাম। কি রান্না বান্না হচ্ছে? এই তো পোলাও, ছাগলের মাংস, গরুর মাংস এসব। শয়তান মহিলা আমার পাশে এসে আস্তে আস্তে করে বলল, লোকজন এইসব খাবে, কিন্তু আমি তো তোমাকে খাবো। জান জান, আজকে তোমার প্রাণ বের করে সারবো। খাটাস মহিলা। সরেন পাশ থেকে। দেখলাম শ্বশুর শাশুড়ি আমাদের দেখে কি যেন বলাবলি করছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। কয়েকজন ফ্রেন্ড এবং রাফসান আপু এলো। কেমন আছো আপু? তুমিও বিয়ে করে নিলা, শুধু আমারই বিয়ে হয় না। বাবা মায়ে বুঝে না, বিয়ে দিতে চায় না। কাইন্দ না, তোমারও একদিন বিয়ে হবে, অথবা 16-17 বছর পর বিয়ে করো। আমার ছেলে হলে তার সাথে বিয়ে দেব। আমার কথা শুনে সবাই হেসে উঠল। রহিম রুব্বার মুভি আছে না, ওটার মতো হবে। আহ কি ভালোবাসা! ওই যে সামনে বাঘ আসবে না সাপ আসবে, তারপর একটা গান গাইবে। হ্যাঁ, ভাবা যায়। সুযোগের সদ্ব্যবহার করা হচ্ছে না, সময় আমারও আসবে। সবাই মিলে হাসি তামাশায় মেতে উঠলাম। দেখতে দেখতে সময় যাচ্ছে। এশা নামাজ পড়ে কাজে এসে বিয়ে রেজিস্ট্রি করে গেল এবং আমাদের মসজিদের ইমামকে ডাকা হয়েছিল। উনি এসে বিয়ে পড়িয়ে দিলেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। মেহমানদেরও খাওয়া দাওয়া হলো এবং তারাও যে যার মতো করে বিদায় নিয়ে চলে গেল। বারণ করেছিলাম গিফট নিয়ে আসতে, কিন্তু সবাই গিফট নিয়ে এসেছে। রাত 11টা বেজে গেল। শ্বশুর শাশুড়ি নিহামের বাসায় চলে গেল। যা ভাই, যা ভাই, তোরাও যা। আর কত দেরি করবি? তোদের আজকে মধুর রাত। আমার তো প্রথম, কিন্তু তোর কতবার যে হয়েছে তার ঠিক নেই। আমার কথা শুনে চোখ দেখাচ্ছে। চলেন যাই। নেহা ম্যাম আমার হাত ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। সোহাগকে পিছনে হাত করে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধন্যবাদ জানিয়ে দিলাম। রুমের ভিতরে এসে দরজা আটকে দিতেই জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমি তো অবাক হয়ে গেলাম, এমনভাবে কান্না করছে কেন? কোনো উত্তর খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলাম, কান্না করছেন কেন? কোনো উত্তর দিল না, কান্না করে যাচ্ছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। বেশ কয়েক মিনিট হয়ে গেল। এত কান্না মানুষ করে? বুক থেকে মাথা তুলে দুই গালে দুই হাত রেখে মুখ তুলে দেখি ইতিমধ্যে চোখ লাল হয়ে গেছে। গাল বেয়ে বেয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। দুই বুড়ো আঙ্গুল দিয়ে দুই গাল মুছে বললাম, কান্না করেন কেন? আমি কষ্ট দিয়েছি বলে তো মনে হয় না। অতীতের কথা জানি না, হয়তো অতীত বা পরবর্তী সময়ের কথা ভেবে কান্না করছেন। তোমার কথা খুব বাজেভাবে মনে পড়তো। অনেক ইচ্ছে করতো সুইসাইড করতে। আমি কষ্টগুলো সহ্য করতে পারছিলাম না। তোমাকে এখানে দেখতে পাবো কখনো কল্পনা করিনি। তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে খুব কান্না করতে ইচ্ছে করতো। কথাগুলো বলে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমিও তার চোখের দিকে তাকিয়ে আছি। ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, এখনও আপনার কষ্ট ফিল করতে পারি না।
তাই আপনার কষ্ট কতটা হচ্ছে জানি না, কিন্তু আপনার অবস্থা দেখে বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হচ্ছে। কান্না কমানোর বদলে আরও বেড়ে গেল। ঠোঁটের উপর ঠোঁট রাখতেই শব্দ বন্ধ হয়ে গেল। আবার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কান্না করতে করতে হিচকি তুলতে শুরু করেছে। আমিও জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ ধরে ওভাবেই দাঁড়িয়ে আছি। কী রে, ঘুমিয়ে পড়লো নাকি? কোনো সাড়া শব্দ নেই যে। কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছেন নাকি? আমার কথা শুনে বুক থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। কপালে চুমু দিয়ে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। রুম বেশ সুন্দর করেই সাজিয়েছে। আরে লজ্জা পাবার কথা আমার, কিন্তু তুমি দেখে আমার থেকে বেশি লজ্জা পাচ্ছ। আসো, বুকে আসো সোনা, তুমি মোর বুকে আসো। হাত বাড়িয়ে বুকে রাখছে। ওনার দিকে তাকিয়ে আছি। স্বর্ণ দেওয়ার সামর্থ্য ছিল না, তাই আপনাকে কোনো প্রকার স্বর্ণ দিতে পারিনি। সেই সব নিয়ে কি কিছু বলেছি? এখন যা প্রয়োজন তা না করে কী সব ভাবছে। লজ্জা পেলে তো সুন্দর লাগে। তারপর ঝাঁপিয়ে পড়লাম রাজ্য জয় করতে। বাকিটা ইতিহাস। এরাতে কি হলো জানতে চেয়ে লজ্জা দিবেন না। পরের দিন সকালে সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা শেষ করে সোহাগ বলল, ভাবি আপনি থাকেন, যেতে হবে। আবার কবে আসবো বলতে পারছি না। আমার বন্ধুকে দেখে রাখিয়েন। কোথায় আপনার বন্ধুকে আমাকে দেখে রাখার কথা বলবেন, তা না করে উল্টো আমাকে দেখে রাখতে বলেন? ওই হলো, একে অপরকে দেখে রাখবেন। আঙ্কেল আন্টি, যাই। কবে আবার আসবো জানা নেই, আর দেখা হবে কি না তাও জানি না। মা যাও, সাবধানে যেও। সোহাগকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আপন বলতে তুই ছিলি, কিন্তু তুইও চলে গেলি। ছোট বাচ্চাদের মতো কান্না করিস না তো। প্রবলেম হলে ফোন দিস, আর অনলাইনে অ্যাক্টিভ তো থাকবই। সোহাগকে ছেড়ে চোখ মুছে নিলাম। সোহাগও চোখ মুছে গাড়িতে উঠে বসলো। তারপর বিদায় নিয়ে চলে গেল। আমি গাড়ির দিকে তাকিয়ে থাকলাম। অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলার নেই। আমার না হয় কেউ নেই যে তার টানে ছুটে যাব, কিন্তু ওর তো পরিবার আছে। আজকের দিন থেকে বিকেলে যাও। থেকে যান, বিকেলে যাবেন? আরে না, অনেক কাজ আছে, মাঝে মধ্যে আসা হবে। আর ছুটি পেলে তোমরাও যেও। চলে যাবেন তখন কি আর বলবো। শ্বশুরমশাই গ্যারেজ থেকে গাড়ি নিয়ে এলো। তারপর তারাও বিদায় নিয়ে চলে গেল। নতুন ভাড়াটিয়া নিতে হবে, হুদায় ফাঁকা রেখে লাভ নেই। নেহা মাথা নাড়ালো। তারপর দুজনে এসে বাসা ঠিকঠাক করে নিচে চলে আসি। হাত মুখ ধুয়ে সোফায় বসে পড়ি। নেহা ম্যাম এসে আমার উরুর উপর বসে গলা জড়িয়ে ধরে ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কি হলো? কি শোনা তো? সোফার উপর ফেলে নেহা ম্যামের উপর শুয়ে লিপের উপর লিপ রাখতেই কেস করতে শুরু করেছে। আবারও বাকিটা ইতিহাস। দেখতে দেখতে বেশ কিছুদিন গেল। সোহাগের সাথে মাঝে মধ্যে কথা হতেই আছে। ভার্সিটি ছুটি হয়েছে, শাশুড়ি তাদের বাসা যাওয়ার জন্য বলেছে, কিন্তু নেহাই কিছু বলল না। রাতে চুপচাপ সোফায় বসে আছি। নেহা কোলের উপর বসে গলা জড়িয়ে ধরে ঠোঁটের উপর কিস দিল। বসার এত জায়গা আছে, কিন্তু না, ওনার আমার কোলেই বসতে হবে। এখানে বসাতে যেই শান্তি, আর কোথাও বসাতে এমন শান্তি নেই। আগামীকাল আমাদের বাসায় চলো, সকালে যাব, বিকেলে চলে আসবো। এই জন্য থাকবো না যে তোমার শপে থাকতে হবে। কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। যখন বলছো তখন না হয় আগামীকাল চলো। ফোন করে জানিয়ে দাও আমরা আগামীকাল আসছি। ভাত খাবে না আমাকে খাবে? ভাত খেয়ে তোমাকে খাওয়া যাবে, একটু লজ্জা শরম নাই। যাও, খাবার নিয়ে আসো, আর রান্না ভালো করে শিখো। আমি তোমার থেকে 1000 গুণ ভালো রান্না পারি। কখনো শিখেছি নাকি? এই কয়দিনে তবু কিছু ইমপ্রুভ হয়েছে। দাঁড়াও, নিয়ে আসি। না না, দাঁড়াতে হবে না, বসেই থাকো। জি। নেহা রান্নাঘরে চলে গেল। পরের দিন শ্বশুর বাড়ি চলে আসি। শাশুড়ি ছাড়া আর কেউ খুশি না, সেটা আসার পর থেকে লক্ষ্য করছি। নেহা বিছানার পাশে আসতেই হাত ধরে বিছানায় বসে বললাম, বুঝলাম না তোমাদের বাসার লোকজনের মুখ এইরকম হয়ে আছে কেন? মনে হচ্ছে কেউ খুশি নাও। তোমার চাঁদ মাখা মুখের আলো কেউ সহ্য করতে পারছে না। না তোমার ছোট বোন এসে দেখা করলো, না তার পর দেখা করলো, না তোমার ভাবি দেখা করেছে, না তোমার ভাইয়া এসেছে। কেউ আসেনি। আমার শ্বশুর বাড়ির ভালো মন্দ খাওয়া আর হবে না, বোঝা হয়ে গেছে। এমনভাবে বলছে মনে হচ্ছে বাসায় না খেয়ে থাকে। ডেকেছি, এসেছি। যদি তোমাকে কিছু বলে তাহলে আজকে এই বাসায় আসার শেষ দিন। কিছু কি খাবে? না, একেবারে দুপুরে খাবো। এখন ঘুমাবো। গুড নাইট। এখন নাইট? দুপুর ঘুমাবো তাই বললাম আর কি। গালের দিকে ইশারা করতে চুমু দিয়ে চলে গেল।
মুচকি হেসে চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। দুপুরে জান, ওই জান, ওঠো না, 1:30 বাজে। তুমি না নামাজ পড়বা, ঘুম থেকে উঠে নামাজে যাও। হুম, হাত ধরে বিছানায় ফেলে দিলাম। একটু কাছে আসো, ঘুমের ক্লান্তি দূর করি। নামাজে দেরি হয়ে যাবে, তুমি কি উঠবা? উঠে শার্ট পরে বাইরে এলাম। তারপর মসজিদ খুঁজে মসজিদে এসে অজু করে নামাজ পড়ে বাসায় চলে আসি। খাবার সময় দিন এতটাই খারাপ যাচ্ছে যে এখন একটা ড্রাইভারের সাথে বসে খাবার খেতে হচ্ছে, যার আমার জুতা পরিষ্কার করার যোগ্যতা নেই, সে আমাদের সাথে বসে খাচ্ছে। নেহা খাবারে পানি ঢেলে উঠে গেল। রেগে গিয়ে বলল, এখানে আমার হাজবেন্ডকে অপমান করার জন্য ডেকেছো আম্মু? সত্যি কথা বলা কবে থেকে অপমানে পরিণত হয়েছে? তুই কিভাবে পারলি একজন ড্রাইভারকে বিয়ে করতে? নেহা আমার প্লেটে পানি ঢেলে বলল, চলো, এখানের পানি খেলেও আমার গলায় আটকে যাবে। কিছু বলতে চেয়েও না বলে উঠে গেলাম। ধরে রুমে নিয়ে এসে ছেড়ে বোরকা পরে নিল। কিন্তু আমি তো ড্রাইভার না। রেগে আমার দিকে তাকালো। এমন মনে হচ্ছে আর কিছু বললে ওদের সমস্ত রাগ আমার উপর তুলবে। আমার কিছু পড়তে হবে না, পরেছিলাম। মানুষ হবি না, কুত্তা কুত্তাই থেকে যাবি বেয়াদব কুত্তার বাচ্চা। তোদের খাবার তোরাই খা। তুই এমন বললি কেন? তো কি বলবে? আমার হজম হচ্ছে না, ও ফকিরের বাচ্চা আমাদের সাথে খাবে, এটা সহ্য হচ্ছে না। দুজনে নেহা ম্যামের রুম থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতে দেখি শাশুড়ি মা এদিকেই আসছে। আমাদের সামনে আসতেই নেহা হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, থাক, কিছু বলতে হবে না। আমাকে দেখার ইচ্ছে থাকলে চলে যাও, কিন্তু ভুলেও কখনো ডাকবে না। সেই আসার পর থেকে দেখছি তোমাদের কর্মকাণ্ড। নিশাদ যে এমন হবে কল্পনাও করিনি, ওর ব্যবহারটাও দেখলাম। হাত ধরে টেনে বাসা থেকে বেরিয়ে এলো। বাইরে আসতে বললাম, আমার শ্বশুর বাড়ি। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। বাইরে এসে রিক্সা নিয়ে মার্কেটের দিকে চলে আসি। একটা রেস্টুরেন্টের সামনে এসে রিক্সা থামাই। রিক্সাওয়ালাকে বিল দিতেই চলে গেল। তারপর কোনো রকম ওখানে খেয়ে দিয়ে একটা বাস ধরে চলে আসি বাসায়। সারা রাস্তা কী নিয়ে যেন ভেবে যাচ্ছিল, আর আগে মুখ ফুলিয়েছিল। রুমে এসে বোরকা খুলতেই কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, এখন একটু তো রাগ কমাও। ওখানে যাওয়াই ভুল হয়েছে। থাক, আর রাগ করতে হয় না। কান কামড়ে ধরলাম। দুষ্টুমি না করে সরো, না হলে সব রাগ তোমার উপর উঠাবো। ছেড়ে ঘুরিয়ে লিপ কিস করে ছেড়ে দিলাম। এখন অনেক ভালো লাগছে। তবে রে, রুম থেকে দৌড়ে বাইরে চলে আসি। এমনভাবে দেখতে দেখতে সময় যেতে শুরু করলো। আজকে 1 বছর হলো। নেহা 6 মাসের প্রেগনেন্ট। তাই দেখে শুনে রাখি। সোহাগ বলেছে আমার ছেলে মেয়ে হলে তারপর আসবে। আমিও ঠিক আছে বলি। শাশুড়িমা কয়েকবার এসে দেখে গেছে। শ্বশুরমশাই 2 বার এসেছে। নেহার সিরিয়াস কন্ডিশন হলে শাশুড়িমাকে এখানে রেখে দেবো। আমি ওদিকে থাকলে দেখাশোনা করবে কে? আমি আবার বউ পাগল। বউয়ের কিছু হয়ে গেলে আমারও বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। সে যাই হোক, আল্লাহর উপর ভরসা আছে। উনি এতটাও নিষ্ঠুর হবে না যে উনি এত তাড়াতাড়ি করে আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে তার কাছে নিয়ে যাবে। এসব চিন্তা ভাবনা নাই করি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। দেখতে দেখতে আরও 4 মাস গেল। 1 মাস থেকে শাশুড়ি মা এখানেই আছে। আজকে নেহার পেইন উঠেছিল, তাই হাসপাতালে নিয়ে আসছি। আমি তো টেনশনে আছি। আল্লাহর কাছে দোয়া করছি যেন কারো কোনো সমস্যা না হয়। কিছুক্ষণ পরে ডাক্তার নিয়ে বের হতেই জিজ্ঞেস করি পেশেন্টের অবস্থা কেমন। বলে উভয়ই ঠিক আছে। আমি তো খুশিতে ওখানে সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। বেডে শিফট করলে আমি আর শাশুড়ি মা রুমে যাই। আমি আমার মেয়েকে কোলে নিয়ে বেডের পাশে বসে নেহার কপালে চুমু দিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাবা, মিষ্টি মুখ করাবে না? কেন নয় আম্মু, অবশ্যই। আপনি আপনার মেয়ের পাশে আর আমার মেয়ের পাশে বসুন। আমি এখনই মিষ্টি নিয়ে আসছি। আমার মেয়েকে শাশুড়ির কোলে দিয়ে মিষ্টি নিতে বাইরে চলে আসি। মিষ্টি নিয়ে দোকান থেকে বের হতেই দেখি রাফসান আপু আমার হাতে মিষ্টি দেখে বলে, এত মিষ্টি কি হবে? আহা হা করো, মিষ্টি খাও। আরে আজকে খুশির দিন, আমার মেয়ে হয়েছে। নাও নাও মিষ্টি খাও। চলো চলো, এখন এসেছি, তখন তো না দেখে যাবই না। আর হসপিটালে গিয়ে মিষ্টি খাবো। আচ্ছা ঠিক আছে। আমার সাথে রাফসান আপু এলো। নেনামো মিষ্টি খান। তারপর হাসপাতালে একদিন থেকে পরের দিন বাসায় চলে আসি। শুরু হলো জীবনের নতুন এক অধ্যায়। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।